নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ঘটনা পাঠিয়েছেন বনানী, হাওড়া শিবপুর থেকে। উনি বলছেন, সহেলি, বেশ কিছুদিন ধরে দেখছি ট্রেনের ঘটনা তোমার চ্যানেলের শ্রোতা বন্ধুরা খুব পছন্দ করছেন। আমিও একটা পাঠালাম, তো তোমরা পছন্দ করছো, সেই দেখে এই সুযোগে আমিও নিয়ে এলাম যে চলো, ঘটনাগুলো ভালো লাগছে যখন, জমে আছে পড়ে ফেলি, এইটুকুই। উনি বলছেন, আমাদের এখানকারই ঘটনা, যে পরিবারের ঘটনা, সেই পরিবারটি আমাদের পাড়ারই একটি ফ্ল্যাটে তখন ভাড়া ছিল। ওনাদের বনিদি বাড়ি চ্যাটার্জি হাটের কাছে। তো সেই বাড়িটা ভেঙে ফ্ল্যাট হচ্ছিল ওই সময়। তো প্রমোটার ওনাদের ওখানে তখন থাকতে দিয়েছিল, মানে আমাদের পাড়ার ফ্ল্যাটে। ভদ্রমহিলার আর ভদ্রলোক, তাদের দুটি মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে। আর ছোটো মেয়ে বড় মেয়ের থেকে অনেক ছোট, এজ ডিফারেন্স প্রায় 12 বছরের কাছাকাছি। তো ছোট মেয়েটি তখন সবে বিয়ে হয়েছে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তার ছেলে মেয়েরাও বেশ বড় বড়। ছোট মেয়েটির বিয়ের পর শ্বশুরবাড়ি কিন্তু খুব একটা রাগী জেদি পরিবারে বিয়ে হয়েছে। বলে ভদ্রমহিলা যেমন ফর্সা সুন্দরী, তেমন তার অমায়িক ব্যবহার ছিল। আমার সঙ্গে প্রথম আলাপ হয় আমাদের ওখানে একটি শিব মন্দিরে, শিবরাত্রির দিন। ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে কত যে কথা বলেছিলেন, ভাবা যাবে না। ওখানেই আমি ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিলাম, ওই সময় বাড়িটা দেখিয়েছিলাম, উনি বলেছিলেন এই ফ্ল্যাটে আছি। তারপর থেকে আলাপ, যাতায়াত, সব কিছু। বর্তমানে এই বছর দেড়েক হলো উনি মারা গেছেন। কিন্তু এটা এখনকার ঘটনা নয় বন্ধুরা, এটা ঘটনাটা খুব কম করে হলো 2004-05 এরম সময়কার ঘটনা, বলে তার আগের নয়। আমার নির্দিষ্টভাবে সালটা এখন মনে নেই, ওই সময় হবে। তাদের পরিবারে, যেখানে তার ছোট মেয়ের বিয়ে হয়েছিল, বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন সাধারণ ভালো পরিবার, সম্ভ্রান্ত, অথচ কোনো সমস্যা বা কোনো বেগ পেতে হয়নি ঈশ্বরের আশীর্বাদে। ছোট মেয়ের বিয়ে দিয়েছিলেন, পরিবারে অন্য কোনো সমস্যা ছিল না। সব থেকে বড় সমস্যা ছিল ছেলের যে মা, তিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছে। তখন তার দুটি ছেলে ছোট ছোট। তার বড় ছেলেটা মোটামুটি একটু বড়, ছোট ছেলেটা একদমই ছোট। স্বামী মারা যান। তারপরে ওনার স্বামী রেলে চাকরি করতেন খড়গপুরে। বড় ছেলে পরবর্তীকালে চাকরিটা পায়, এবং বড় ছেলে খুব তাড়াহুড়ো করেই চাকরিটা পায়, কারণ আপনারা জানেন সরকারি চাকরির অনেক নিয়ম শৃঙ্খলা আছে। তো বড় ছেলে কলেজেও পুরোপুরি কমপ্লিট করেনি, কলেজে উঠেছে ততক্ষণ ওরা চেষ্টা চলছিল। বলছেন, শুনে যতটা ইজি মনে হয়, অনেকটা কাঠখড় ওনার মাকে পোহাতে হয়েছিল, যেহেতু অনেকগুলো বছর কেটে গেছিলো বাবার মৃত্যুর পর। ছেলে একটু লেখাপড়া না হলে ভালো তো পোস্টে চাকরি পাবে না, তার জন্য কলেজে উঠে গেছিলো, এবং চাকরি পাওয়ার পর কলেজের পড়াশোনাটা ছেড়ে দেয়। এবার রেলে কি পোস্টে ছিলেন না ছিলেন উনি বলছেন এতটা ডিটেলে আমি বলতে পারবো না। এবং পরবর্তীকালে ছোট ছেলে কিন্তু পরীক্ষা দিয়ে রেলে চাকরি পান, তার ব্যাপারটা আবার আলাদা। আর মা উইডো পেনশন পেতেন। তো মোটামুটি এতগুলো কথা বলার কারণ তাদের পরিবারের সচ্ছলতাটা বোঝানোর জন্য বলেছেন। উনি বলছেন, কিন্তু মায়ের একটা প্রবলেম ছিল। মা ছিলেন অত্যন্ত দাম্ভিক, এবং ছেলেটির মায়ের কথা বলা হচ্ছে, এবং প্রচণ্ড কন্ট্রোল করতেন দুটো ছেলেকে। এতটা কন্ট্রোল করতেন যে বৌভাতের অনুষ্ঠানের পর যখন কনে যাত্রী আত্মীয়রা ঘুরে আসছেন, উনি উদাহরণ দিয়ে বলছেন, শুধু বাসে আস্তে আস্তে আত্মীয়রা একটা কথাই বলেছিলেন, ওনার না ছেলেদের বিয়ে দেওয়া, বিশেষ করে বড় ছেলের বিয়ে দেওয়া উচিত হয়নি, এবং পরবর্তীকালে ভবিষ্যতে ছোট ছেলের যখন বিয়ে উপযুক্ত হবে, তারও বিয়ে দেওয়া উচিত হবে না। বলছেন, প্রতিটা মুহূর্তে বৌভাতের যখন কনে সেজে বসে আছে, সে কি কথা বলবে, কাকে দেখে হাত জোর করে নমস্কার করবে, কাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এবং শুনতে হয়তো মনে হচ্ছে এটা তো স্বাভাবিক ব্যাপার, বলছে চোখের সামনে দেখলে বোঝা যাবে একদম স্বাভাবিক না। ওনার কন্ট্রোল করার ব্যাপারটা একটু যেন সাইকোপ্যাথ লাগতো। আজকের দিনে লোকে বলবে যে ওনার মাথার সমস্যা আছে। অনেকে বলেছেন, আহা, উনি তো ছেলে দুটোকে বুকে করে মানুষ করে গোটা জীবনটা ওনার আর কে আছে। তো এহেন তিনি, মেয়েটি আস্তে 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 না খুব
বলে বড় দিদিটা যত কথা বলতে ভালোবাসতো, ছোট বোনটাকে ছিল খুব মিশুকে। এবং মেয়েটির বয়স তখন বলে রাখা ভালো মাত্র 19 বছর। মেয়েটি পড়াশুনো করছিল, কলেজে মানে পড়াশুনোতে ঢুকেছিল, এবং জামাই তখন চাকরি পেয়েছে বছর তিনেক। মানে দুজনের বয়সের যে খুব একটা ডিফারেন্স তা নয়, কিন্তু এত বেশি কন্ট্রোলিং। এবং ছেলেও মায়ের থেকে শিখেছে কন্ট্রোলিং। রেলে চাকরি করে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু প্রচণ্ড কন্ট্রোল করতো। একটা দিন বলছে পরিবারটির সঙ্গে রেলের ঘটনা কিভাবে জড়িয়ে আছে। ওনার স্বামী মানে শ্বশুরমশাই নাকি মারা গেছিলেন কিন্তু রেল লাইনে কাটা পড়ে। কথাটা শুনতে খুব অদ্ভুত লাগবে। উনি একদিন খুব শীতের সকালে কুয়াশায় উনি বেরিয়েছিলেন, লাইন ক্রস করতে গিয়ে উনি মারা যান। এবার এখানেও নাকি দ্বিমত আছে। অনেকে বলছিলেন না, রেলেরই কি কাজ করছিলেন, দুটো ইঞ্জিনের মাঝখানের ওখানে চাপে উনি মারা যান, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন আগে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বর্তমান যুগে, তো এরকম হয়তো হলেও হতে পারে, উনি চেপটে গেছিলেন। যাই হোক, তো মোট কথা রেলে কাজ করা সূত্রেই উনি মারা যান। ভদ্রমহিলা এত বেশি কন্ট্রোল করতেন ছেলেকে, বৌমাদের। পরবর্তীকালে ছোটো ছেলেরও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, তাদেরকে কন্ট্রোল করতেন। ছোটো বৌমাও বাড়ি ছেড়ে চলে যান, বলেন এখানে থাকা সম্ভব হবে না। বড় বৌমাটি খুবই মানিয়ে নিয়ে চলতো। কিন্তু একটা সময়ের পর তার যে বাচ্চা দুটো যমজ ছেলে হয়, এই যে বোনটির কথা বলা হচ্ছে, তার ছেলেগুলোকেও শাশুড়ি মা বৌমার কাছে যেতে দিত না। নাতিদেরকেও উনি যেটুকু মায়ের কাছে প্রয়োজন, সেই প্রয়োজনটা মিটে গেলেই মায়ের থেকে সরিয়ে নিজের কাছে রেখে দিতেন। এবং সেটা করে বাচ্চাগুলোর প্রায় বছর তিনেক বয়স মাকে বাচ্চাগুলো চাইতোই না, ঠাকুমাকে নিয়েই সবসময় থাকতো। তো এই বোনটির একদম একটা জীবনে একাকিত্ব তৈরি হয়ে গেছিল, কিচ্ছু ভাল লাগতো না, বিরক্ত লাগতো। এবং মনের দুঃখে একটা সময় ও নিজের জীবনটা শেষ করে দেয় কমপ্লিটলি। আজকের ভাষায় যেটাকে বলা হয় ডিপ্রেশন। বলছেন এই ভদ্রমহিলা এত মিশুকে ছিলেন, ছোটো মেয়ের এইভাবে মৃত্যু, ছোটো ছোটো দুটো নাতি, যারা যতই মাকে না চাক, মা সারাদিন বাড়িতে আছে আর মা একেবারে পৃথিবী ছেড়ে চলে গেছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবার মা চলে যাওয়ার পর ঠাকুমা এবার দিশেহারা, কেন সংসারটা পুরোটাই বড় বৌমা মাথায় তুলে রেখেছিলেন, ছোটো বৌমা অনেক দিন আগে চলে গেছেন। এবার এদেরকে নিয়ে কী করবেন বলে বড় বৌমা মারা যাবার পর ওনার আচরণে একটু পরিবর্তন হলো। নাতিদের মুখের দিকে তাকিয়ে এনারা কোনো রকমভাবে পুলিশি কাছে যাওয়া বা কোনো কেস করা যে আমার মেয়ের মধ্যে এরম করতো। কারণ দেখুন, তার মেয়ের গায়ে তারা কখনো হাত তোলেননি, তাকে কোনো খাওয়া নিয়ে কষ্ট দেননি, কিছু না। শুধু যেটা ছিল অত্যধিক কন্ট্রোল করা, মানে তুমি নিঃশ্বাস নিতে গেলেও তার পারমিশন নেবে, এরকম একটা কন্ট্রোল করা। আর এটার তো কোনো প্রমাণ করা যায় না, তো ন্যাচারালি ওই মৃত্যুকেই তার মনে হয়েছিল তার পথ। কথাটা কেন বললাম পরবর্তীকালে বলছি। এইবার যার কথা এতক্ষণ বলা হলো, সেই মাসিমা যার জীবনের ঘটনা, যার ছোটো মেয়ে মারা গেল, তার বড় মেয়ের নাতির পৈতে, মানে যেটাকে উপনয়ন বলি। তো এবার ছোটো মেয়ে তো বেঁচে নেই, কিন্তু ছোটো মেয়ের স্বামী আছে, দুটো ছেলে আছে, আর বর তখনও বিয়ে করেনি, সে যে কোনো কারণেই হোক আর বিয়ে করেনি, দুটো ছেলে আছে বলে বাকি। এবার ঠাকুমাও অনেকটা তখন বলছে না, আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছেন, তার দাম্ভিকতা অনেক কমে গেছে, বাচ্চা দুটোকে সামলাতে সামলাতে তিনি নাজেহাল। এবং বলেই ফেলতেন যে আমি চেষ্টা করছি বড় ছেলের আবার বিয়ে দেওয়ার, কেন আমি যদি না থাকি। কিন্তু ওনার তখন বয়স কিন্তু বেশি না, নামেই ঠাকুমা, ঠাকুমা দেখলে মনে হয় না, জেঠিমা মনে হয় ঠাকুমাকে, এতটাই ওনার কম বয়স। বলছেন কি অদ্ভুতভাবে ওনার জীবনে একটা ঘটনা ঘটলো এবং তার সাক্ষী রয়ে গেল ওই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা দুটো। তখন বারবারই বলবো, তখন ওর মা যখন মারা গেল বাচ্চা দুটোর বছর তিনেক বয়স, আর এই ঘটনাটা যখন করছে তখন বাচ্চাটার 6 বছর বয়স, দুজনেই যমজ, একই বয়স। পৈতে বাড়ির অনুষ্ঠান কমপ্লিট করে ওরা শিবপুর থেকে ট্রেনে উঠেছে। জামাই এসে একদিন ঘুরে চলে গেছে, ছিল না। মাকে বলেছিল তুমি ছেলে দুটোকে নিয়ে ট্রেনে করে খড়গপুর পৌঁছে যেতে পারবে, বলে হ্যাঁ হ্যাঁ। আর ওর মা কোনো অসুস্থ নন,
বয়স্কা নন এবং বারবার বলছি, বলে না দিলে কেউ বলবে না যে ওটা বাচ্চা দুটোর ঠাকুমা, বলবে জেঠিমা বা মামিমার টাইপের। এতটাই ওনার কম বয়স এবং ওনাকে দেখে বয়স বোঝা যেত না। বলছে উনি এসে বসেছেন ট্রেনেতে, তারপর থেকে ওদের ঠিক অপোজিটে, এবং বাচ্চা দুটো সাক্ষী, কিন্তু বারবারই বলবো, দিনের বেলা ট্রেনে উঠেছে ওরা, তখন খড়গপুরে নামবে, তখন দুপুর গড়িয়ে যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই, খড়গপুরে নেমেই একটুখানি গেলে ওদের বাড়ি। কন্টিনিউয়াসলি শিবপুর থেকে খড়গপুরের দূরত্ব আপনারা যারা জানেন তারা বলতে পারবেন। দেখছে দূরে একজন ভদ্রমহিলা বসে আছে, একটু এটা ওড়নাটা মাথায় পেঁচিয়ে, মুখটা অল্প একটু বেরিয়ে আছে, চোখে চশমা পরা। চোখের চশমার ফ্রেমটা দেখে দুটো বাচ্চার মধ্যে যে একটুখানি বড়, মানে 10 মিনিটের বড় বলা হয়, সে বলেছে যে দেখো ঠাম্মা, পুরো মায়ের মতো চশমার ফ্রেমটা না। এবার মাকে 3 বছর আগে দেখেছে, কিন্তু বাচ্চাগুলোর এত স্মরণশক্তি, মায়ের মুখটা কিন্তু হালকা হালকা তখন ওদের মনে পড়ে। মাকে কথা বলতো, সেটা নাকি মাঝে মাঝে এমনি বলতে পারতো, সবাই খুব প্রশংসা করতো, দেখেছো কি স্মরণশক্তি, এইটুকু বাচ্চা কতদিন হয়ে গেল ঠিক মনে করতে পারে। আরও একটি বিষয়, মায়ের ছবি ছিল বাড়িতে, সেখানে দেখেছে যে মা চশমা পরতো, মায়ের চশমার ফ্রেমটা খুব চেনা। তো চশমার ফ্রেমের দিকে বাচ্চাটা বারবার তাকিয়েছে, দেখো ঠাম্মা, পুরো মায়ের মতো চশমার ফ্রেম কিনা। মায়ের মতো শুনে ঠাকুমার খুশি হয়েছেন কি কি সেটুকু ওইটুকু বাচ্চা বুঝতে পারবে না, বললো ওই ঠাকুমা মুখটা ঘুরিয়ে নিয়েছেন, রাস্তার ট্রেনের বাইরে জানলা দিয়ে তাকিয়ে আছেন। কিছুক্ষণ বাদে বলছে ট্রেন প্রথমে যখন ছাড়লো তখন তো বেশ হাওড়া থেকে ভিড় ছিল, তারপর আস্তে আস্তে কখনো ভিড় বাড়ছে কমছে, এবং অনেক স্টেশন থাকে বেশ বেনামি, সেখানে লোক নামেও কম ওঠেও কম, সেখানেও দাঁড়াচ্ছে, কিন্তু বেশি লোক উঠছে না। আস্তে আস্তে খড়গপুর যাওয়ার আগে অনেকটা আগে থেকেই ট্রেনটা বেশ ফাঁকা হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, ভদ্রমহিলা ওর গা থেকে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলেন, মানে ওই ভদ্রমহিলা অনেকটা দূরে বসে আছেন ওড়নাটা মুখে জড়িয়ে, এবং কেমন একটা সিনথেটিক জাতীয় কাপড়, একভাবে কোনো ঘাড়ও ঘোরাচ্ছে না। হয়তো সেও খড়গপুরে নামবে, কারণ মাঝখানে কোনো স্টেশনে সে নামলো না, একভাবে সেও বাইরের দিকে তাকিয়ে বসে আছে, এবং মাঝে মাঝে এই ভদ্রমহিলা মানে ঠাকুমার মনে হচ্ছে যেন ওর দিকে তাকাচ্ছে। সেটা কিন্তু নাতিকে বলেছে, আমার যেন বারবার মনে হচ্ছে ও আমাদের দিকে তাকাচ্ছে, কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। বা ভদ্রমহিলার গলায় ছিল সোনার চেন, হাতে সোনার বালা, উনি ভাবছেন যে মুশকিল হলো, এগুলো বোধহয় খুলে ব্যাগে নিয়ে নিলে ভালো হতো। এ আবার চোরচামার নয় তো, কারণ এদের একটা গ্রুপ থাকে, ও হয়তো আগে ট্রেনে উঠে বসে আছে, ওর টিম হয়তো পরে উঠবে, এরম কোনো কিছু বিষয় হতে পারে। তো উনি শাড়ির আঁচল দিয়ে নিজের হাতটারগুলো বেশ ঢাকার চেষ্টা করছেন, কারণ ওনার চিন্তা হচ্ছে ওনার গয়না না নিয়ে, যেখানে বারবার মনে হচ্ছে যতবারই তাকাচ্ছেন মনে হচ্ছে না ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু ভালোভাবে দেখলে মনে হচ্ছে না বাইরের দিকে তাকিয়ে আছে। তখন ওনার কেমন একটা আনক্যানি ফিলিংসও কাজ করছিল, কারণ চশমার ফ্রেমটা বড্ড চেনা। ওরকম চশমার ফ্রেম অনেকেরই হতে পারে, কিন্তু ওই যে বাড়িতে 24 ঘন্টা যে ফ্রেমটা দেখা যায় সেটা কিন্তু অন্য রকমের চেনা হয়ে যায় আর 5টার থেকে। বাচ্চাগুলো তখনও যে বললাম একটু বড়, সে বলছে সে বারবার মায়ের কথা বলে যাচ্ছে। ঠাম্মা এবার একটু ধমক দিয়ে থামালেন, কারণ ঠাম্মার একটা টেনশন কাজ করছে যে চোর ছ্যাঁচোর, ওনার কেন জানি না ওকে দেখে সন্দেহ লাগছে, ওরই বসে থাকা মুখে ঢাকা দিয়ে রাখা স্বাভাবিক লাগছে না। আবার যখন বাচ্চাটা কিছু বলতে গেল ঠাকুমা ধমকে থামিয়ে দেয় যে না, কিচ্ছু হচ্ছে না, চুপ করে বসো, কোথাও কিচ্ছু নেই। বলছে কিছুক্ষণ বাদে ওর গা থেকে একটা অদ্ভুত মানে উগ্র গন্ধ, খারাপ গন্ধ না, ভালো গন্ধ, অথচ উগ্র, এতটাই উগ্র গন্ধটা নেওয়া যাচ্ছে না। বাচ্চাগুলো বেশ ভয় পেয়ে যায়, এবং গন্ধটার মধ্যে একটা ঘোর আছে। এবার বলি, ওই ট্রেনে কামরায় কিন্তু তখনও 1-2জন লোক ছিল, অনেকটা ফাঁকা হয়ে গেছে কিন্তু তাও লোক ছিল। ভদ্রমহিলা থাকতে না পেরে আরেকজনকে জিজ্ঞেস করলেন, বেশ তখন ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, যে আচ্ছা কোনো গন্ধ পাচ্ছেন? তারা বলে না, কোনো গন্ধ পাচ্ছে না। তারপর কিছুক্ষণ বাদে ভদ্রমহিলা যেন বেশ আরও হয়ে যান, মানে থাকতে পারছেন না, বলছে আপনারা কোনো গন্ধ পাচ্ছেন না ওর কাছ থেকে? আচ্ছা ওকে দেখে মনে হচ্ছে না চোর ছ্যাঁচোর কিছু হবে?
তখন একজন ভদ্রলোক বলে, এইভাবে কথা বলছেন কেন? ও তো ওর মতো বসে আছে, এভাবে যাকে তাকে দেখে চোরচাচোর। মাসিমা আপনি কী বলছেন? আর দেখলেন যে ওনার শরীরটা বেশ খারাপ লাগছে, কেমন দরদর করে ঘামছেন, আর বাচ্চাগুলো বেশ ভয় পেয়ে আছে। এবং পুরোটাই কিন্তু ওই বাচ্চাটির জবানবন্দিতে আজকের ঘটনাটি, বারবারই বলে দিচ্ছি বন্ধুরা। তো ঠাকুমার সঙ্গে ট্রেনের লোকেদের সঙ্গে একটু তর্কাতর্কিও হয়ে যায়। একজন বলেই বসে, মাসিমা আপনি বড্ড অহংকারী, দাম্ভিক, এরকমভাবে কথা বলছেন কেন? ও তো ওখানে দূরে বসে আছে, ও তো কাউকে কিছু করছে না। তার মানে যে বসে আছে তাকে সবাই দেখতে পেয়েছে। এবার একটা স্টেশন আসে, যেহেতু ছোট বাচ্চারা কোনো স্টেশনের নাম বলতে পারেনি, সেখানে যাদের সঙ্গে তক্কাতক্কি হচ্ছিল তারা একটা টিম ছিল, তারা নেমে চলে যায়। এইবার শুধু এই দুটো বাচ্চা, ভদ্রমহিলার ওই দিকে দূরে যে বসে আছে সে, আর কেউ নেই। বাচ্চাগুলো বলছে আমাদেরও ওই সময় কেমন অদ্ভুত একটা ঠান্ডার কাঁপুনি লাগছিল। এখন সে বাচ্চারা বড় হয়ে গেছে, তারা বলছে আমাদের তখনও তো ঠাকুমার যেমন সোনার চেনের হারানোর ভয়, চুরি যাওয়ার ভয়, আমাদের তো কোনো কিছু হারাবার ছিল না, বা ভয় পাওয়ার ওই বয়স আমাদের ছিল না। তবুও আমাদের কেমন জানি না ভয় লাগছিল, অদ্ভুত একটা ভয় লাগছিল। আর অদ্ভুতভাবে বলছে এত মানে শরীরে কাঁপুনি হচ্ছিল আমার আর আমার ভাইয়ের, অথচ সেটা শীতকাল নয়, কিন্তু যেন মনে হচ্ছে কোনো বরফের জমিতে আমাদেরকে শীতের পোশাক ছাড়া কেউ দাঁড় করিয়ে দিয়েছে, এতটা তাদের শরীরে কাঁপুনি দিচ্ছিল। আর তার ঠাম্মাকে দেখছে দরদর করে ঠাম্মা ঘামছে। তারপর ঘামতে 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 ঠাকুমা দুটো শব্দ বললেন, অজ্ঞান হয়ে গেলেন। ঠাকুমার শেষের দিকে দেখছে চোখটা বিস্ফারিত বেরিয়ে আসছে, তাই দেখে বাচ্চাগুলো কাঁদতে শুরু করে দিয়েছে। ঠাম্মা কী হচ্ছে, ঠাম্মা কী হচ্ছে? অদ্ভুত ব্যাপার, ওই কম্পার্টমেন্টে সেদিন আর কেউ নেই, আশেপাশের কম্পার্টমেন্টে কিন্তু লোক আছে, লোকেদের আওয়াজ আসছে। ওই কম্পার্টমেন্টে এরা তিনজন ছাড়া আর কেউ নেই। বাচ্চাগুলো কাঁদছে, ঠাকুমার চোখ বেরিয়ে আসছে, মুখ লাল হয়ে যাচ্ছে, শুধু ওই তো ওই তো ওই শব্দটা ছাড়া ওনার মুখ দিয়ে কিছু বেরোচ্ছিল না। তারপর বাচ্চাটা জিজ্ঞেস করেছে, যে ছোটটা, যে কি হচ্ছে তোমার, কি হচ্ছে, শরীর খারাপ করছে, কি হচ্ছে বলো, বাবাকে খবর দেবো? এবার ওই সময় ঠাকুমার কাছে কিন্তু কোনো রকম মোবাইল বা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ল্যান্ডফোনে ওদের ভরসা। কি হচ্ছে ওরা কিভাবে জানতো, যেহেতু রেলওয়েতে চাকরি করে, বহুবার ট্রেনে যাতায়াত করেছে, যে স্টেশনে নেমে ফোন করার ব্যবস্থা আছে, ওইটুকু বাচ্চা তখন থেকে জানতো। বলছে স্টেশন আসুক বাবাকে ফোন করব, স্টেশন আসুক বাবাকে ফোন করব, এটা কিন্তু বলে যাচ্ছে ছোটটা। বলছে শেষ ঠাকুমা কথা বলেছিল যে বৌমা মেরে ফেললে, বৌমা মেরে ফেললে, 3বার বলল, বলে ঠাম্মা অজ্ঞান হয়ে যায়। তারপরে তো খড়গপুরে ট্রেন যখন এসে দাঁড়ায়, এরা নামছে না, স্বাভাবিকভাবে আপনারা জানেন টিটি ওঠে, আরও লোকজন উঠেছে, তারপরে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে, বাচ্চা দুটোকে ওরা নিজেদের আন্ডারে নিয়ে নেয় এবং ওনাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়, রেলের হাসপাতালে। সেখানে ওনাকে বলা হয় উনি মারা গেছেন, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আর মৃত্যুর সময় খুব ভয় পেয়েছিলেন, চোখ মুখ বিস্ফারিত। এবং অদ্ভুত ব্যাপার, যে মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যার জন্য ওনাকে পোস্টমর্টেম করা হলো, ওনার গলায় এই দুটো সাইডে 5টা আঙুলের দাগ ছিল, বড় মানুষের আঙুলের ছাপ, বাচ্চাদের না। হয়তো অনেকে বলতে পারে বাচ্চারা বারবার ঠাকুমার গলায় মুখে হাত দিচ্ছিল ঠাকুমা কষ্ট পাচ্ছে বলে, এবং একটা বাচ্চা নিজের ওয়াটার বটল থেকে জলও খাইয়েছে ঠাম্মাকে। ঠাকুমার মুখে জলটা যায়নি, মুখে নিয়ে জলটা বেরিয়ে এসছে, জলটা ঘিরতে পারেননি। তো বাচ্চাটার কাছ থেকে পরবর্তীকালে পুলিশ ওখানকার এনকোয়ারি করে, কি হয়েছিল তোমার ঠাকুমার, ডাক্তাররা জিজ্ঞেস করে। তার পরবর্তীকালে তো সবাই বাচ্চা দুটোকেই জিজ্ঞেস করতে থাকে। বাচ্চাগুলো বলতে বলতে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল, প্রায় বলতো ঠাম্মাকে ঠাকুমা এরম বলেছিল, এরকম বলেছিল। বলছি বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে, এখনও বলছি স্পষ্ট এই ঘটনাটা। তারপর যে ঘটনাটা ঘটে, বাচ্চা দুটোর বাবা সেই বছরই ঠাম্মা মারা যাওয়ার 3 মাসের মাথায় নিজেকে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন শেষ করে দেন। তারও চোখ দুটো বেরিয়ে আসছিল, গলায়
শুধু ফাঁসের দাগ ছাড়াও আরও 5টা আঙুলের ছাপ ছিল, ঠিক ঠাকুমার মতো। খুব অদ্ভুত ঘটনা যে বাচ্চাগুলো বর্তমানে ওরা অনেক বড় হয়ে গেছে। পরবর্তীকালে তাদেরকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়, হোস্টেলেই পড়াশুনো করে। মামার বাড়ি থেকে মাসিরা এবং তার কাকারা সব দিক থেকে তারা সাহায্য পেয়েছে, কোনো সমস্যা হয়নি। ঠাকুমা মানে দিদিমা বছর দেড়েক আগে মারা গেছেন। এখন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। বড়টি তো প্রায় বলছেন বিবাহযোগ্য হয়ে গেছে, ছোটটিও তাই, ছোটটি বিবাহে ইচ্ছুক নয় আর কি। তো সারা জীবনই মামার বাড়ির হেল্প পেয়েছে। বলছে দিনের বেলায় চোখে দেখা ঘটনা, এবং আরও কয়েকটা পয়েন্ট ওরা অ্যাড করে। ওই যে গন্ধটা ভেসে আসছিল, ওই গন্ধটা অনেকক্ষণ বাদে ওরা মনে করে এরকম গন্ধ মায়ের জামা কাপড় থেকেও পায়, কারণ বাড়িতে কিছু মায়ের জামা কাপড় মানে শাড়ি টাড়ি রাখা ছিল, সেখান থেকেও ওরা এই গন্ধটা পেত। এবং ওদের যখন জিজ্ঞেস করা হয়েছে যে বাড়িতে কি আলোচনা হতো, মাকে নিয়ে কি কোনো আলোচনা হতো বা কিছু, বলতে বাড়িতে যতবারই কথা হতো বাচ্চারা তো পাশে দাঁড়িয়ে শোনে। ঠাকুমা আর বাবা মাকে পছন্দ করতো না, মায়ের এগেনস্টে কথা বলতো। মা যে পৃথিবী ছেড়ে চলে গেছে, মায়ের প্রতি কোনো মানে সহানুভূতির কথা তাদের মুখে আমরা শুনিনি। প্রতিটা কথা ওয়ার্ডস বাই ওয়ার্ড তো মনে নেই। বলছে মায়ের প্রতি তাদের কোনো সহানুভূতি ছিল না। মা তাদের কাছে একটা ঘৃণার প্রার্থী ছিলেন। বলতেন ওর মাথা খারাপ ছিল, কম বুদ্ধি ছিল, কথা বললে কথা বুঝতো না, এই কথা বললে ওই কাজ করতে বলে ওকে অত বকাঝকা করা হতো, ওর বুদ্ধি কম ছিল। আদতেও না, সে খুব ভালো একজন ছাত্রী ছিল, খুব মিশুকে সহজ সরল ছিল, তার পাড়ার লোকেরা জানতো। তো এইভাবে দুজনের মৃত্যু, এবং একইভাবে মৃত্যু, এবং যতদিন ঠাম্মার মারা যাবার পর থেকে বাবার মারা যাওয়া, ওই যে 6টা মাসের যে গ্যাপ, ওই সময় প্রতিদিন রাত্রেবেলা বাবা বলতেন ওই রকমভাবে একজন ঘোমটা দেওয়া, মুখে আঁচলটা বেশ করে জড়ানো, একটা চুড়িদারের মতো সিনথেটিক পরে আছে একজন মহিলাকে সব সময় দেখতে পেত। আর পাগলের মতো ছাদ থেকে, বাড়ির উঠোন থেকে ছাদ, এদিক ওদিক বলতো আবার এসছে আবার এসছে, মাঝে মাঝে লাঠি নিয়ে তাড়া করতো। একটু মানসিক ভারসাম্যটা মনে হয় হ্রাস পেয়েছিল। এই ছিল ঘটনা বন্ধুরা। আমি জানি না তোমাদের কেমন লাগলো, কিন্তু ঘটনাটি একদম সত্যি ঘটনা। যারা দেখেছে তাদের জবানবন্দি যে কিছু একটা ছিল। ওই ভদ্রমহিলা স্বাভাবিক ছিল না, এবং জিজ্ঞেস করেছে ও এতক্ষণ যাকে বসে থাকতে দেখেছে তা সে উঠবে, বা একটা মানুষ অতক্ষণ তো বসে আছে, একটু পাশ ফিরছে, একটু মুখ টুক তো ঘোরাবে বলে কিছু না, শুধু ওই একটাই ঠাকুমার মতো একটাই জিনিস। একবার মনে হচ্ছে যেন ওদের দিকে তাকাচ্ছে চশমার ফাঁক থেকে, একবার মনে হচ্ছে বাইরের দিকে তাকাচ্ছে। এবার যেহেতু ওরা মাকে দেখেছে 3 বছর বয়সে, হালকা হালকা মায়ের কথাবার্তা এই মনে থাকলেও তো একটু তো স্মৃতিতে বাচ্চার ধুলো পড়ে গেছিলো, অতটা স্পষ্ট না। যে মায়ের মুখের আদল ছিল তার মধ্যে, কিন্তু মা কিনা সেটাও বলতে পারবো না। তবে ঠাম্মা ওকে ভয় পেয়েছিল। ঠাম্মা লাস্টের দিকে যখন মারা যাচ্ছিল, মানে অজ্ঞান হওয়ার পর, ওরা তো মারা যাচ্ছে বুঝতে পারে না, অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে বলছে এমনভাবে ঠাম্মার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসছিল, আর ওরা দুটো বাচ্চা ভয়ে কাঁদছে, যেন মনে হচ্ছে গলা টিপে ধরেছে, শ্বাস মানে মুখ চোখ লাল হয়ে গেছে, ঠাম্মার ফর্সার মুখ লাল হয়ে গেছিল, চোখটা বেরিয়ে আসছিল। বলছে আমরা ঠাম্মাকে শেষ মুহূর্তে কি মারাত্মক কষ্ট পেতে আমরা দেখেছি, এবং ওই দৃশ্য ভয়ে শিউরে উঠেছি। বাবার বিষয়টা যখন হয়েছে তখন বাচ্চা দুটো মামার বাড়িতে ছিল, চোখের সামনে বাবার ওই ডেড বডি বা কিছু ওরা দেখেনি। পরবর্তীকালে অনেক পরে ওরা, প্রথমে তো ওদেরকে বলা হতো বাবা কাজে গেছে, বাবা বেরিয়েছে, বাবা পরে আসবে, এভাবে ভোলানো হতো। তারপরে আস্তে আস্তে বলে দেওয়া হয় যে এরকম এরকম বিষয়। বর্তমানে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, আগেও বলেছি। তার কাকা পরবর্তীকালে বিয়ে করেছিল, সে কাকিমা ভীষণ ভালো, অনেক কর্তব্য দায়িত্ব পালন করেছেন। মামার বাড়িতে তারা পরবর্তীকালে ছিল, সেখান থেকেও মাসির বাড়ি থেকে সমস্ত হেল্প পেয়েছে। তারা পড়াশুনোও ভীষণ ভালো, বর্তমান ওরা ভালো আছে। তবে ওদের একটাই বিশ্বাস যে তার মায়ের সঙ্গে এমন কিছু হয়তো ঘটনা ঘটেছিল যার জন্য মা তার জীবন শেষ করে, এবং মা প্রতিশোধ নেওয়ার জন্য ঠাম্মাকে এবং বাবাকেও শেষ করে দিয়ে চলে যায়। এই ছিল ঘটনা বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিও। সরাসরি চলে যাচ্ছি আজকের
কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন গীতা গোস্বামী। আরও যারা কমেন্ট করেছেন নামগুলো পড়ছি: সুজাতা ঝা, শাইনা সুবীর, রিকা, স্বর্ণপ্রভ পাল। আচ্ছা শৈলীদি, স্টোরিগুলো নিজে ডিড না করে যাদের এক্সপিরিয়েন্স কল রেকর্ড দিতে পারো। কল রেকর্ডের কথা আমি বলেছিলাম অনেককে, কারণ অনেকেই আপত্তি করেছেন, অনেকেই ইন্টারেস্টেড নন, আমি জানি না কেন। উজ্জ্বল ঘোষ লিখেছেন খুবই ভয়ঙ্কর লাগলো ঘটনাটা। নবনীতা দাস লিখেছেন দারুণ। ঋষি দাস, অমিত ভট্টাচার্য, প্রিয়া পোদ্দার, সুমন সমাদ্দার, সঞ্চারী রয়, একে একে ডিলাইটফুল কার র্যালি, এ পল। আসলে রাশি অনুযায়ী সকল তাদের সঙ্গী হয় যাদের রাশ হালকা। অনেকেই বলছেন কোনো কোনো ঘটনা তাদের বিশ্বাস হচ্ছে না। আমি বারবারই আগেও বলেছি, হয়তো আপনারা নতুন ঘটনা শুনছেন আমার চ্যানেলে, যে সব ঘটনা আপনাদের যে বিশ্বাস করতে হবে এমন কোনো রকম মানে নেই, এবং আমরা কোনো রকমভাবে আপনাদেরকে জোর করছি না যে প্লিজ বিশ্বাস করুন। যাদের জীবনে ঘটেছে তারা শেয়ার করছেন তাদের অভিজ্ঞতা। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যক্তিগত মতামত, কিন্তু একটাই অনুরোধ, যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে অযথা আক্রমণ করবেন না। ইন্দ্রজিৎ রয়, মৌসুমী দে, উর্বশী বসাক, বুবুন ঘোষ, সোনালী সেনাপতি লিখেছেন স্টেশনের ঘটনা আরও চাই। আমিও চেষ্টা করছি স্টেশনের ঘটনা আরও নিয়ে আসার। সুমন সমাদ্দার, সৌভিক দে, সঞ্চারী রয়, হর্ষ ডিএস, অসীমা চক্রবর্তী, খোকন চক্রবর্তী, রূপা দে, তাপস এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। এভাবে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।